ওয়েলকাম টু মাই চ্যানেল স্টোরি বক্স। আজকে নিয়ে এসেছি ভিন্ন স্বাদের এক ঐতিহাসিক ঘটনা নিয়ে। রবিন হুডের গল্প জানেন তো? সেই যে দুর্ধর্ষ ডাকাত যার নামে কাঁপত মধ্যযুগের ইউরোপ। আবার অত্যাচারিত বঞ্চিত সমাজের নিচুতলার গরিবদের কাছে সেই মানুষটাই ছিল মসিহা, ভগবানের রূপ। অত্যাচারী রাজা আর সামন্ত প্রভুদের সর্বস্ব কেড়ে দরিদ্র ভিখিরিদের বিলিয়ে দেওয়াই ছিল ডাকাত রবিন হুডের নেশা। কিন্তু জানেন কি, এই বাংলাদেশের বুকেও একদা দাপিয়ে বেড়াতো আরেক রবিন হুড। মুখোশের আড়ালে লুকিয়ে চলত লুটপাট। দিনে দুপুরেও তার হারেরে ডাক শুনে রক্ত হিম হয়ে যেত বড়লোক জমিদার ও শ্বেতাঙ্গ ইংরেজদের। আর তার সঙ্গে সঙ্গে তিথি মেনে চলত আরাধ্য দেবীর সামনে নরবলি। দোর্দণ্ড প্রতাপ জমিদার মহাজনেরা তার সামনে দাঁড়িয়ে বলির পাঠার মতো ঠক ঠক করে কাঁপত। বাংলার সেই কিংবদন্তি দস্যু সর্দার রঘু ডাকাত আজও যার নামে কলকাতার আনাচে কানাচে ঘুরে বেড়ায় অজস্র গল্প, লেখা হয় বই, তার জীবন নিয়ে তৈরি হয় নাটক, সিনেমা। তবে চলুন আজ এই ভিডিও থেকে জেনে নিই কে ছিল এই রঘু ডাকাত। তিনি কোন পদ্ধতিতে ডাকাতি করতেন, নরবলি বা দিতেন কেন, তার নরবলির সাথে সাধক রামপ্রসাদের কোন কাহিনী জড়িত, সব এই ভিডিও থেকে জানব। তবে চলুন শুরু করা যাক। রঘু ডাকাত নিয়ে লৌকিক অলৌকিক গল্প কথার শেষ নেই। মুখে মুখে উড়ে বেড়ানো সেসব জনশ্রুতির খোসা ছাড়িয়ে প্রকৃত ইতিহাসে পৌঁছানো খুব কষ্টকর। ইতিহাসের তথ্য প্রমাণ বলে রঘু ডাকাত জন্মেছিলেন অষ্টাদশ শতকের শেষ দিকে অবিভক্ত বাংলার এক দরিদ্র কৃষক পরিবারে। জন্মসূত্রে তার নাম রঘু ঘোষ। সে প্রায় 200 বছর আগের কথা। সুতানদী গোবিন্দপুর কলকাতায় তখন দাপিয়ে বেড়াচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেব প্রভুরা, আর বাংলার গ্রাম দেশে দমন পীড়ন চালাচ্ছে প্রচণ্ডভাবে নীলকর সাহেবদের দলেরা। নীল চাষে জমির উর্বরতা নষ্ট হতো, অন্য ফসল ফলতো না আর। কিন্তু ওসব কথা লালমুখরা শুনবে কেন? যেসব চাষিরা নিজেদের জমিতে নীল চাষে আপত্তি জানাতো তাদের পেয়াদা দিয়ে তুলে আনা হতো ইংরেজ দরবারে। চলতো মারধর, অত্যাচার, বাদ যেত না চাষিদের পরিবার পরিজনরাও। শোনা যায় রঘু ডাকাতের বাবাও ছিলেন এমনই একজন সাধারণ চাষি। নীল চাষের রাজি না হওয়ায় নীলকরের পেয়াদা তাকে তুলে নিয়ে যায় সাহেব কুঠিতে। ভয়ঙ্কর অত্যাচারের ফলে অসহায়ভাবে মারা যান রঘুর বাবা। বাবার প্রতি এই নির্যাতন ও অন্যায়ভাবে মৃত্যু মেনে নিতে পারেনি তরুণ রঘু। এই হত্যার বদলা নিতে মরিয়া হয়ে ওঠে সে। ছেলেবেলা থেকেই লাঠি খেলায় বেশ পক্ত ছিল সে। নীলকর সাহেবদের অত্যাচারের সামনে সেই লাঠিকেই অস্ত্র হিসাবে তুলে নেয় রঘু। তার পাশে এসে দাঁড়ায় এক রোখা আরও এক দল তরুণ। গড়ে উঠল লাঠিয়াল বাহিনী, যাদের প্রথম কাজই ছিল নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। দলবল নিয়ে একের পর এক নীল কুঠিতে চড়াও হয় রঘু ঘোষ। লুটপাট চালায়, জ্বালিয়ে দেয় নীলকরদের ঘরবাড়ি। ধীরে ধীরে এলাকার অত্যাচারী জমিদার মহাজনদের ত্রাস হয়ে ওঠেন রঘু। পরিচিতি হয় রঘু ডাকাত নামে। শুধু নীলকরদের অত্যাচারের প্রতিশোধ নেওয়াই নয়, ছোট বড় যে কোনো শোষণ যন্ত্রের কাছেই রঘু ডাকাত ছিল মূর্তিমান জম। সদল বলে বড়লোকদের বাড়িঘর, টাকা পয়সা লুট করা শুরু করেছিল তারা। সে সময় যারাই সাধারণ মানুষদের সম্পদ কুক্ষিগত করত, তাদের বাড়িতেই হানা দিত রঘু ডাকাতের দল। জ্বালিয়ে দেওয়া হতো জমির বেনামি দলিল, পুড়িয়ে দেওয়া হতো অন্যায়ভাবে হস্তগত করা গরিব ধনসম্পদের খতিয়ান,
পিটিয়ে মারা হতো অত্যাচারী শোষক জমিদার জোতদারদের, আর লুণ্ঠিত টাকা পয়সার সবটাই ভাগ বাটোয়ারা করে দেওয়া হতো সাধারণ গরিব প্রজাদের। সাধারণ মানুষের মধ্যে দিন দিন বাড়ছিল রঘু ডাকাতের জনপ্রিয়তা। তাদের আত্মবিশ্বাস এতটাই বেশি ছিল যে এই ডাকাত দল ডাকাতির আগে অগ্রিম চিঠি দিয়ে জানিয়ে দিত, রীতিমতো বলে কয়ে ডাকাতি আর কি। আর সেই চিঠি যারা পেত তাদের মনের অবস্থা যে কি হতো তা সহজেই ধারণা করা যায় বই কি। বহু চেষ্টার পরেও রঘু ডাকাতের দল পুলিশের জালে একবারও ধরা পড়েনি। উপরন্তু তার ডাকাতি করার অভিনব কায়দা কানুন লোকের মুখে মুখে শুনে আরও পল্লবিত হয় এবং এক আশ্চর্য রোম্যান্টিসিজমের জন্ম দিয়েছিল। কিভাবে শ্বেতাঙ্গ ইংরেজদের নাকাল হতে হয়েছিল রঘুর কাছে, সেটা নিয়েও মজার মজার গল্প রটে গিয়েছিল সাধারণ মানুষের মধ্যে। সাধারণ মানুষের চোখে তারা প্রায় বিপ্লবীর মর্যাদা পেতে শুরু করে। বাংলার ডাকাতদের অধিকাংশই মা কালীর পরম ভক্ত ছিল। অমাবস্যার রাতে ভক্তি সহকারে কালী পূজা করে সিঁদুর আর বলির রক্ত মেশা তিলক পরে তবেই লুটপাটে বের হতো রঘু ডাকাতের দল। একসময় বাঘটি জয়পুর গ্রামেই আস্তানা গেড়েছিল রঘু ডাকাতের দল। তারা দিনের বেলা আরও 5টি সাধারণ মানুষের মতোই ক্ষেত মজুরের কাজ করত, আর রাত্রে সূর্যাস্তের পর চলত ধনীদের ঘরের লুটরাজ। তাদের উৎপাতে দেশীয় জমিদারদের পাশাপাশি ইংরেজদেরও নাভিশ্বাস উঠেছিল পুরোদমে। ডাকাতদের গতিবিধি জানার জন্য জারি হয় রেড অ্যালার্ট, নিয়োজিত হয় গুপ্তচর। বাগাহাটির জয়পুরের বাসিন্দা বিধুভূষণ ঘোষ সম্পর্কে রঘু ডাকাতের ভাই। 2 ভাই মিলেই দল চালাতো সে সময়। একবার 2 ভাই গা ঢাকা দিয়েছিল দেবীপুরের ঘন জঙ্গলে। সেই জঙ্গলের মধ্যেই তারা প্রতিষ্ঠা করে আরাধ্য মা কালীর মন্দির। সেই মন্দির এখনও আছে। রঘু ডাকাতের দলবল জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া আসা করা ধনী মানুষদের টাকা পয়সা কেড়ে নিয়ে তাদের বেঁধে নিয়ে যেত মায়ের মন্দিরে। এরপর অমাবস্যা বিশেষ যোগের দিনে পুণ্যতিথি দেখে ঢাক ঢোল পিটিয়ে পুরোহিত ডেকে হতো নর বলিয়ে। এতেই নাকি তুষ্ট হতেন করাল বদনা। একচূড়া বিশিষ্ট সেই ডাকাত কালী মন্দির আজও আছে। লোকশ্রুতি আছে স্বপ্নাদেশে পেয়ে রঘু এই কালী মূর্তি খুঁজে বের করেছিল পুকুরের তলদেশ থেকে। এই কালী বর্তমানে রঘু ডাকাতের কালী নামে পরিচিত। ল্যাটা মাছ পোড়া দিয়ে কালী পূজা করতেন রঘু। আজও দেবীর পূজাতে একই রকমভাবে ব্যবহার করা হয় পোড়া ল্যাটা মাছ। একদিন কার্তিকের অমাবস্যা তিথিতে পথঘাট আশ্চর্যজনকভাবে নিঝুম, জনমানব শূন্য। রঘু পড়ল মহাবিপদে। এদিকে মায়ের বিশেষ পূজার আয়োজন করা হয়েছে, কিন্তু বলির জন্য মানুষের আর দেখা নেই। ঠিক সেই দিনই সেই পথে হালি শহরে নিজের বাড়িতে ফিরছিলেন সাধক শ্রেষ্ঠ রামপ্রসাদ। তাড়াতাড়ি ত্রিবেণীর গঙ্গা ঘাটে যাওয়ার জন্য দৈব দুর্বিপাকে পা রাখেন রঘুর জঙ্গলে। আর যাবে কোথায়? বলি দেবার জন্য তাকেই বেঁধে মন্দির প্রাঙ্গণে আনেন স্যাঙ্গাতেরা। মায়ের সামনে বলির জন্য প্রস্তুত করা হয় রামপ্রসাদকেই। মায়ের ইচ্ছা জ্ঞাত করেই সব অত্যাচার মেনে নেয় রামপ্রসাদ। সামনে রক্ত জবার সাজানো হাঁড়ি কাঠ, খাড়া নিয়ে দাঁড়িয়ে আছে জল্লাদ। কিন্তু মরে গেলে মাকে তো আর গান শোনানো হবে না, তাই সে মাকে গান শোনানোর শেষ ইচ্ছা জানায় রঘুর কাছে। রঘু তার আর্জি মঞ্জুর করে এবং গান শোনাতে বলে। সেই গান শুনে রঘুর কি হয়েছিল সেদিন বলা মুশকিল। সেদিন বিভৎস রস ছাপিয়ে ভক্তি রসের জয় হয়েছিল এবং হাড়িকাঠে রামপ্রসাদের মুখে মায়ের প্রতিকৃতি ফুটে ওঠে রঘুর চোখে এবং তার হাত থেকে খাড়া পড়ে যায় এবং রামপ্রসাদের থেকে ক্ষমা চেয়ে তাকে মুক্তি দেয় রঘু ডাকাত। এবং তখন থেকে